বলেছে লখাই পাঠশালা ছুটি হওয়া মাত্র সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। না জানি একটি দিন গত হতে চলল বলে মা আমার লখাই লখাই বলে পাগলিনী হয়ে গেছে। যাই যাই বিলম্ব না করে মাকে দিয়ে বলবো, মা আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তাই তো এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাই আমি আমাদের সেই রাজপ্রাসাদে। কি দেখছি আমি? লক্ষিন্দর যেন পাঠশালা থেকে নিজ গৃহে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই, আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। তাই তো এই মুহূর্তে মনস্যার রূপ দূরে রেখে সাজলাম আমি এক সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা সোনা। শ্রাবণে এলো, মেঘ ঘনালো, শ্রাবণে এলো, মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, ও আষাঢ়ে যারা সবাই এলো, আষাঢ়ে যারা সবাই এলো।
বাড়ি ফিরে যাচ্ছি, তাই তো আমি এই মুহূর্তে তাকে বিয়ের কথা স্মরণ করে দিব। আমি যদি তাকে বিয়ের কথা স্মরণ না করে দিই, তাহলে আমি বিশ্বমাঝারে বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো আমি মনসার রূপ ধরে রেখে সুন্দর এক কামিনীর বেশে যাব, নাম হবে আমার সোনা। ওই তো দেখে সর্বকে চম্পকনগর। এই মুহূর্তে বিলম্ব না করি, এই তো আমি চলে এসেছি। যাই যাই, এই মুহূর্তে আমি চম্পকনগরে প্রবেশ করি। কে কে আমায় এমন ভাবে ধাক্কা মারলো? আমি বুঝেছি তুমি ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছো। না, এটা হতে পারে না। কি বলছো তুমি? তুমি আমাকে ধাক্কা মারোনি? না, তুমি ধাক্কা মারি বলছো, আমি তোমাকে ধাক্কা দিয়েছি। ঠিক আছে গো, প্রথমাজি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, হ্যাঁ। আমাকে তুমি ক্ষমা করে দিও। তাই এভাবে আমার পথ রোধ করে দাঁড়িও না, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও, বলছি যুবক, তোমাকে কিছু আমি বলতে পারি? বলো। এই প্রথমাজে তুমি আমাকে এমন কি জিজ্ঞেস করতে চাও? তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম আমাদের পাঠশালায়। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। ও, নিশ্চয়ই তোমার পিতার নাম চাঁদ সওদাগর। তুমি ঠিকই বলেছো, চম্পকনগরের যিনি শিরোমণি, তিনি হচ্ছে আমার পিতা। বলছি যুবক, তুমি কি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এত বড় ছেলে, তা বিয়ে কি জিনিস তা জানো না? সত্যি? চম্পকনগরে পিতামাতা কোলে পিঠে করে আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। পিতামাতার মুখে আমি তো বিয়ের কথা কোনোদিন শুনিনি। তুমি যদি বিয়ে করো, হ্যাঁ। আমার মতন একজন সুন্দরী করে লাভ করতে পারবে। তোমার মতো হ্যাঁ। সুন্দরী? হ্যাঁ? সত্যি, প্রথমাজি তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর ভেবেছিলাম কয়েকটি কথা বলবো, কিন্তু এতক্ষণে বুঝতে পেলাম সত্যি সত্যি তোমার মাথাটি খারাপ হয়ে গেছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও, কখনই অনেক বড় বেলা হয়েছে। সম্ভব নেই, তাই তো আমি আমেরিকা কাছ থেকে সম্ভব নিয়ে লক্ষ্মীন্দরকে নিক্ষেপ করলাম। কি করছি আমি? আজকে তিনি যেন একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে প্রথমাজি আমার সঙ্গে এসে কতগুলো কথা বলল, তার কথা না রেখে আমি বইমুখ হয়ে ফিরে যাচ্ছি রাজপ্রাসাদে। না 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 না, ওই সুন্দরী মেয়েটার মুখটা যে আমার দুই চোখে ভেসে উঠছে, তার মুখখানা দেখার জন্য যে আমার তাপিত বক্ষখানা যেন আগুনের নেই দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। না না না, ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা বল, কিন্তু কি করে কথা বলবো? না না, যেই করে হোক না কেন মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, রাগ করেছি। এই যে শোনো না, তোমাকে বলছি, সত্যি বড় অভিমান করেছে। অভিমান করারই কথা, সে আমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলেছে, তার সঙ্গে কথা বলিনি বলে বড্ড অভিমান করেছে। আর একবার গিয়ে দেখি। এই যে শোনো, তোমাকে বলছি। কিছু বলবে? তোমাকে তো বলবো। কি এমন কথা বলবে? সত্যি কি সুন্দর যেন তুমি দেখতে, কি সুন্দর যেন তোমার দুটি চোখ, তাই তোমার মুখখানা দেখে যেন আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, একটি কথা জিজ্ঞেস করবো তোমাকে। এমন কি কথা? তোমার নামখানা কি গো? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে অপরূপ সুন্দরী একটি মেয়ে এসে আমাকে প্রথমাজে তুমি যে পাগল করে দিয়েছো। তাই আজকের দিনে তোমাকে যদি একটি কথা বলি, আমার কথা রাখবে বলো? নিশ্চয়ই রাখবো তোমার কথা আমি। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
এসেছি। ওগো তোমারই পরশে, ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বর্ণভরা আমার অভিমানে। সোনা তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বর্ণভরা আমার অভিমানে। তোমারই মমতা সকল আশা যেন লাগিয়ে দিলে। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে
না শোনা যেও না। এমনিভাবে এসে প্রথম আজ আমাকে তোমার রূপে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি কেন দূরে সরে যাচ্ছ? তোমাকে যে আমি সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। শোনা, বলো। একটিবার কাছে এসো না। না। তবে কেন কেন পাগল করে দেবার জন্য তুমি আমার সঙ্গে দেখা করলে? কেনই বা এসেছিলে এই প্রথম আছে? এসো সোনা, আমি যে তোমাকে কাছে পেতে চাই। না, আমি তোমার কাছে যেতে পারবো না। তোমাকে কাছে পেতে গেলে আমাকে কি করতে হবে? তুমি তাহলে এই মুহূর্তে ছুটে যাও তোমাদের গোসা মন্দিরে। গোসা মন্দিরে? হ্যাঁ। সত্যই যদি তাই হয়, ওই গোসা মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাকে যদি আমি কাছে পাই, আমি তোমাকে কথা দিয়ে গেলাম এই মুহূর্তে ফিরে যাব না আমাদের ওই রাজপ্রাসাদে। তোমাকে কাছে পাবার জন্য প্রবেশ করলাম আমি সেই গোসা মন্দিরে। ওই তো সামান্য মাত্র চাঁদ হয়ে আমার পায়ে পুষ্পাঞ্জলি না দিয়ে বড়ই ভুল করেছে। সে তো জানে না শিবনন্দিনী পদ্মাবতী কত ভয়ঙ্কর হতে পারে। তাই তো একবার লক্ষ্মীন্দরের বিয়ে হয়ে যাক, তাহলেই আমার কাজ সম্পূর্ণ হতে পারে। তাই তো আমি বিশ্বমাজের বিশ্বপূজিতা হতে পারবো। সে লখাই কি ছাড়া আমি একই মুহূর্ত থাকতে পারি না ওই চম্পলা রাজপ্রাসাদে। সে লখাই যদি আমার এখনো সে ঘরে ফিরে না আসে, কি করে থাকবো আমার এই চম্পলা রাজপ্রাসাদে আমি? ওরে লখা, যে মায়ের বাক্য সুরক্ষণ করে বড় হয়েছি, সে মায়ের কথা কি একেবারে তোর মনে পড়ে না? একটিবারে সেবা বলে না রে লখা। একটিবারে তোমরা আমার লখাইয়ের কথা তোমরা শুধু আমায় বলে দাও না। ওগো দিদিরা বলো না, আমার লখাই সকালে 10টার সময় স্কুলে গিয়েছে। লখাই কি তোমরা কেউ দেখেছে? আমি যে সন্তানে হারামা, এক এক করে আমার ছয় পুত্র হারিয়ে আমার লক্ষ্মীদারকে আমি পেয়েছিলাম। সেই লক্ষ্মীর নারী যদি আমার হারিয়ে যায়, কি নিয়ে বাঁচবো আমি আমার এই চম্পলা? কেউ বলবে না, কেউ আর বলবে না আমার এই লখাইয়ের কথা, আমার কেউ বলবে না। আরে কথা আমায় খাদাবি বলে ও কোথায় গেলি রে? ইওরে বাবি লখা, একবার মা বলে কোলে আই রে। কোথায় গেলি রে ওরে বাপ লখাই?
বাটি ভরা দুধরে লঙ্কা লঙ্কায় পরে রইল ঘরে রে ওরে বালা মা বলে কোলে আই রে লঙ্কায় রে ওই না অবসানে হইয়া গেল লঙ্কায় না ফিরিল ঘরে রে ওরে লঙ্কায় মা বলে কোলে আই রে ওরে লঙ্কায় অবসানে লঙ্কায় রে ওরে একে একে জয়পুত্র আমি বাসায় লালসা করে রে ওরে বার লঙ্কায় মা বলে কোলে আই রে লঙ্কায় রে আয়ুরিদা রণবিধি লঙ্কায় কি আছে কপালে রে ওরে লঙ্কায় মা বলে কোলে আই রে একই আজ আমি শুনতে পাচ্ছি এই জন্য লখাই লখাই বলে অর্থকরের কাজে না না আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে রাজপ্রাসাদে যাই। বেআই বেআই কিরকম দেখো বেআই কিরকম দেখা করো যে লঙ্কায় কি যেন আমি একে বন্ধ থাকতে পারি না সেই লঙ্কায় কি ছাড়া আমি কেমনই করে বাঁচবো আমার এই চম্পল যাই যাই এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি দেখি বৌরানী বৌরানী
একই মা, আজ তোমার কি হয়েছে যার জন্য তুমি এমনি ভাবে জয়ঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদছো মা? মন্ত্রী কাকু, আমি কাঁদবো না, আমার যে কাদার দিন পড়ে গেছে বৌমা, যার জন্য আমার এই আজকে দিনে কাঁদতে হচ্ছে। কিন্তু কিন্তু আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না বৌমা, কি হয়েছে তোমার? মন্ত্রী কাকু, আমার যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? এমন কি সর্বনাশ হয়েছে বৌমা? মন্ত্রী কাকু, সে লখাই কি আমার সকালে 10টার সময় পাঠশালায় নিয়ে এসেছিলেন, সে লখাই এখনো আমার পাঠশালা হইতে বাড়ি ফেরেনি। সে দেখুন না, আজ সে অবসর হয়ে যাচ্ছে, এখনো যে আমার লখাই আমার ঘরে ফিরে এ কি বলছো বৌমা? লক্ষ্মীন্দরে ফিরে আসেনি বলে তুমি এমনি ভাবে অঝরে ডরে ডুকরে ডুকরে কাঁদছো মা? কাঁদবো না, আমি যে মা, আমি যে সন্তানই হারে মা, এক এক করে আমার ছয়টি সন্তান আমি হারিয়ে ফেলছি। আর সেই সন্তানে যদি আমার হারিয়ে যায়, তাহলে আমার সন্তানের জন্য আমি কাঁদবো না বলে। মা, তোমার হয়তো জানা নেই মা, যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ নেমে আসে। আর তুমি যদি এমনি ভাবে কাঁদো, না জানি আমার দাদু ভাইয়ের অকল্যাণ নেমে আসবে। কেঁদো না মা, কেঁদো না। আজ আমি তোমায় কথা দিছি বৌমা, আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়লাম। যেখানে যে অবস্থায় পাই না কেন, লক্ষ্মীন্দরকে নিয়ে আমি ফিরে আসবো বৌমা, লক্ষ্মীন্দরকে নিয়ে আমি ফিরে আসবো। লেখা ওই তো মন্ত্রী কাকু চলে গেল আমার সে লক্ষাইয়ের জন্য। আমি কি আমার সে ঠাকুর মন্দিরে গিয়ে আমি কামনা করবো, ওগো মা, আমার এই লক্ষাই কি যেন ভালোভাবে বেরিয়ে আসে আমার কাছে, আমার এই শূন্য কুলি জোরে পূর্ণ করে দেয়। হ্যালো, অনেকক্ষণ হলো ঘোষাঘরে প্রবেশ করেছি, তবে কি আমাকে খোঁজাখুঁজি না করে রাত প্রাসাদে নিশ্চিন্তায় রয়েছে আমার গর্ভধারিণী জননী? না না না, আমি গোসাঘরে প্রবেশ করেছি, ঠিকই করেছি। গোসাঘর থেকে যদি আমি বের হয়ে যাই, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করি না কেন, আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসা মন্দিরে কেউ আসে কিনা। লেখা আমি সারা চম্পলনগর যেন তন্ন বিতন্ন করে খুঁজলাম, কোথাও যেন আমি লক্ষ্মীন্দরের সন্ধান পেলাম না। তবে কি লক্ষ্মীন্দর আমাদের রাজপ্রাসাদে নেই, এমনকি চম্পলের বুকেও বুঝি লক্ষ্মীন্দর নেই। কিন্তু আমি কি করি? না না, আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি, আমি লক্ষ্মীন্দরকে খুঁজে না পেলে রাজপ্রাসাদে ফিরে যাব না। আর আমি যদি না যাই, না জানি মহারানী সঙ্গে কাঁদতে কাঁদতে প্রাণীকে বিসর্জন দেবে। যায় কিন্তু কি আজ আমি কি দেখছি, এই গোসাঘরের দরজা যেন বন্ধ। তবে কি লক্ষ্মীন্দর প্রবেশ করে আছে? না না, আমি একটিবার ডেকে দেখবো এই গোসাঘরে কে প্রবেশ করে আছে। বলি কে এই গোসাঘরে? বেরিয়ে এসো, নইলে তোমায় অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবো। এটি আমি শুনতে পাচ্ছি, মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, এই মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? খাই দাদু ভাই, তুমি একই করেছো দাদু ভাই, একই করেছো। শেষ পর্যন্ত তুমি এই নোংরা গোসা ঘরে প্রবেশ করে আছো দাদু ভাই। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। তোমার জন্য যে তোমার মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তার আগে তোমাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। আমি অঙ্গীকার করবো দাদু ভাই। বলো 1 সত্য, 2 সত্য। 1 সত্য, 2 সত্য। সত্য 3 বার। সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিব শতবার। দাদু ভাই যাহা বলিবে পালিব শতবার। দাঁড়াও দাদু, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। একই লক্ষ্মীন্দর,
সর্বনাশ করেছে তুমি। সেই দেখো এই অন্ধকার নোংরা ঘরে প্রবেশ করেছো বলে মশাই যেন সর্বঙ্গ তোমার ক্ষত বিক্ষত করে দিয়েছে। চলো দাদু ভাই চলো, তোমার মায়ের কাছে চলো। দাঁড়াও দাদু, কিন্তু দাদু, তোমার সঙ্গে আমি যে অঙ্গীকার করেছি, অঙ্গীকার? আমি কেন অঙ্গীকার করেছি কেন? আমার কথা শুনবে না? শুনবো দাদু ভাই, বলো তুমি কি বলতে চাইছো। আমি তোমার কাছে এমন কি চাই জানো? কি? ওই না শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু, দাদু জানাবে পিতারে। ও তাই বুঝি? আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে। শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে। স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে। কি বলছো তুমি? আমি ওই স্কুলে আর যাব না দাদু। কিন্তু দাদু ভাই, আমি ওই স্কুলে আর যাব না দাদু। স্কুলে যাবে না? না দাদু, কিন্তু কেন? ওই না স্কুলের লেখা পড়া ও গো দাদু ভালো যে লাগে না। লেখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। লেখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। জানো দাদু, হ্যাঁ। ওই স্কুলে গিয়ে যখন আমি বই খুলে পড়বো বলে ভাবি, পড়াশুনোয় যেন আমাদের একদম মনে বসে না। তাই বুঝি? আমি বুঝেছি দাদু ভাই, তোমার লেখাপড়ায় কেন মন বসে না। কেন? কেন জানো? বলো। তুমি হচ্ছে রাজপুত্র তো। আমার মন বলছে তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে। আমি বাণিজ্য করতে যাব না। যাবে না? না দাদু, তাহলে বুঝি কোনো ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। লক্ষিন্দর, হ্যাঁ। এ হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স। লেখাপড়া করবে না, ওই পিতার সঙ্গে বাণিজ্যে যাবে না, তুমি কোনো ব্যবসা করবে না, তাহলে তুমি কি করবে? লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু বিয়ে, আমি বিয়ে করব। বিয়ে করবে? আমি বিয়ে করব। চুপ করো, আমি বিয়ে করব। কখনো না, আমি কখনো তোমার বিয়ে দিতে পারবো না। আর বিয়ে যদি না দাও কি করবো জানো? কি করবে তুমি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। যাও, যাও। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। আরে মরে যাও। দাদু, দাদু, বলি যে তোমারে বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। ও দাদু, ও তুমি বিয়ে করবে? আমি বিয়ে করতে চাই দাদু। কিন্তু লখাই বলো তো বিয়ে দেখতে কেমন হয়? আমি কোনোদিন বিয়ে করেছি? জানে না। আচ্ছা বিয়ে খাওয়া যায়?
ভালো হতে গেলে নিশ্চয়ই খাওয়া যায়। বিয়ে খাওয়া যায়? হ্যাঁ, বোঝে না, কিচ্ছু বোঝে না, ছোট বাচ্চা তো। কিন্তু দাদু ভাই, বিয়ে ছেলে খেলা নয়। তো বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হয়, আর উপযুক্ত বয়স হলে তবেই বিয়ে করা যায়। তাই নাকি? হ্যাঁ। তার আরে, মানে আমার বিয়ের কথা পিতাকে গিয়ে বলবে না? তোমার যে বয়স হয়নি লক্ষা। শোনো দাদু, এই 1 সপ্তাহের মধ্যে পিতাকে বলে যদি আমার বিয়ের ব্যবস্থা না করো, আমি কি করব জানো দাদু? কি করবে তুমি? ওই দেখা যায় সর্বমুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমি আমার সুন্দর প্রাণখানা এই মুহূর্তে আমি বিসর্জন দেব। লক্ষাই, না দাদু ভাই না, প্রাণকে বিসর্জন দিয়ে যে শান্তি পাওয়া যায় না রে ভাই। আত্মহত্যা যে মহাপাপ, নরকে হয় গমন। এই সাজের মানব জন্ম পেয়ে কেউ কখনো আত্মহত্যা করতে নেই। তোমার হয়তো জানা নেই লক্ষাই, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর একবার পেতে হয় মানব জনম। এই মানব জনম বিসর্জন করার জন্য নয় দাদু। তবে যদি তাই হয় দাদু, এই মুহূর্তে ছুটে যাও তুমি আমার পিতার কাছে, পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। তাই তো এই মুহূর্তে যাবো আমি সদাগরের কাছে, কেননা আমি তাকে ত্রিসত্য অঙ্গীকারে কথা দিয়েছি। আমি বড় ভুল করেছি। যাই যাই, সদাগরের কাছেই ছুটে যাই। লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলার বাল্যবর সভায়। আমি চাই লক্ষিন্দর শিক্ষায় উত্তীর্ণ হয়ে আমারও বর্তমানে আমার সোনার চম্পকনগরের হবে উত্তরাধিকারী। বলে না চাঁদ, তোমার সব আশা যেন ব্যর্থ হয়ে গেল। মন্ত্রী মহাশয়, হ্যাঁ চাঁদ, আমার সকল আশা ব্যর্থ মানে আপনি কি বলতে এসেছে? আমি যে কথা বলবার জন্য ছুটে এলাম, তুমি যদি একটি ভাই আমায় অভয় প্রদান করো, তাহলে আমি তোমার কথা সব খুলে বলতে পারবো। মন্ত্রী মহাশয়, জানি না আপনি এমন কি বলতে এসেছেন। বেশ, আপনার কথা শোনার জন্য আমি আপনাকে অভয় প্রদান করলাম। আপনি বলুন। আমাদের লক্ষ্মীন্দর, আমার লক্ষেন্দর। আজকে আমাদের লক্ষ্মীন্দর গৃহ মাঝে ফিরে না আসে প্রবেশ করেছে আমাদের নোংরা ঘোষা ঘরে। হ্যাঁ চাঁদ, আমার লক্ষিন্দর প্রবেশ করেছে নোংরা গোসা ঘরে। হ্যাঁ চাঁদ, কিসের অভাব? কি তার প্রয়োজন যে লক্ষিন্দর প্রবেশ করেছে গোসা ঘরে? আমাদের কথা শুনবে চাঁদ। ওই আমাদের কথা যদি শোনো, তাহলে যেন শ্রবণ করার সাথে সাথে সারা আকাশটার ভেঙে পড়ে মস্তিষ্কে ওই পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। বলছেন কি? হ্যাঁ চাঁদ। বলুন, তবু আপনি বলুন। লক্ষিন্দর, লক্ষিন্দর আমায় ত্রিসত্য অঙ্গীকার করে বলেছে, ও গো দাদু ভাই, আমি লেখাপড়া করবো না, ওই স্কুলে যাব না। তাই তো ছেলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন 1 সপ্তাহের মাঝে আমি বিয়ে করতে চাই। আমার লক্ষিন্দর বিয়ে করতে চায়? হ্যাঁ চাঁদ। আর সেই কথা আমায় বিশ্বাস করতে হবে। কিন্তু আমি এর পরেও যে তোমার কাছে বলবো যে আমাদের দুধের নাবালক লক্ষিন্দর আজ বিয়ের জন্য বিচলিত। এখন বুঝতে পারছি যে আমার লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত নয়। লক্ষিন্দরে কর্ণে বিয়ের কুমন্ত্রণা ঠেলে দিয়েছেন আপনি। আপনার কথা মতো 6টি সন্তানের বিবাহ দিয়েছিলাম। আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান যেন কেউ আমার পাশে নেই, সবাই যেন আমায় ছেড়ে চলে গেছে। তাই সেই হিংসার আগুনে আপনি চলছেন। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন লক্ষিন্দরের বিবাহ দিয়ে আমার বক্ষ মাস থেকে লক্ষিন্দরকে আপনি কেড়ে নিতে চাইছেন। চাঁদ, আপনি মিথ্যেবাদী, চাঁদ, আপনি বিশ্বাসঘাতক, না চাঁদ। আপনি প্রমাণ চান। আর মিথ্যেবাদী বিশ্বাসঘাতকের আমার প্রাসাদে কোনো স্থান নেই। এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন, নইলে আপনার গোড়া ধাক্কা দিয়ে ভগবান,
আজ তুমি কি আমায় শোনালে? এই কথা শোনার জন্যই বুঝি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে। বাহ, ভালোই হলো যা, শেষ পর্যন্ত তুমি আমায় গলা ধাক্কা দিতেও দ্বিধা করলে না জান। এই গলা ধাক্কা পাওয়ার আশায় বুঝি তোমায় আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। আজ তুমি ভালোবাসার প্রতিদান দিলে চাও, আজ আমি অবসর পেয়ে গেলাম। তুমি ঠিকই বলেছ যে ঠক মিথ্যেবাদীর আশ্রয় যে পবিত্র রাজপ্রাসাদে নয়। আমি রাজপ্রাসাদে থাকতে চাই না তা। আজ আমি রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাব, কিন্তু যাওয়ার পূর্বে তোমায় আমি জানিয়ে দিতে চাই, রইল তোমার প্রজাবিন্দুগণ, রইল আমার স্নেহ মমতাই গোলা রাজ সিংহাসন, সকল কিছু পরিত্যাগ করে আমি চিরতরে বিদায় দিলাম। দাঁড়ান কেন চান? দাঁড়ান মন্ত্রী মহাশয়। আমায় পিছু ডাকলে কেন? মন্ত্রী মহাশয়, আমার কাছে বুঝি আরো পাওনা রয়ে গেছে? না মন্ত্রী মহাশয়, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, এই মনে করুন না আপনি আমার পিতৃসম। ও জানতে আমি করেছি ভুল, আপনি কি করতে পারবেন না এই ভুলের ফসল? ক্ষমা, ক্ষমা তো আমি তোমায় পূর্বেই করেছি চান, কেননা তোমায় তো আমি কোলে পিঠে করে মানুষ করে এই পবিত্র রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করেছি। তোমায় ক্ষমা না করে থাকতে পারি না, কিন্তু জানো চান, আমার মনটা যেন বারবার বিচলিত হয়ে ওঠে। আমাদের দুর্লভ লক্ষ্মীধরের কন্যে কে তুলে দিল বিয়ের মহামন্ত্র? নাবালক লক্ষ্মীধর আজ বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। মন্ত্রী মহাশয়, আমার বুঝতে অসুবিধা এখনো নয়। আমার মর্মাল ছয় রাক্ষসে আমার লক্ষিন্দরকে খেতে চেয়েছিল। লক্ষিন্দরে আমার দুধের বালক প্রত্যেকটা তিনি প্রাশালায় যেত আসত। একদিন হঠাৎ আমার লক্ষিন্দর বলে, কবিতা আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে? সবই তো তোমার শিক্ষা অর্জনের সময়, কিসের জন্য তুমি পাঠশালায় যাবে না? কি বলেছিল লক্ষিন্দর সেই সময় বলেছিল, কবিতা পাঠশালা থেকে ফেরার সময় দুলালী ধাত্রী মা আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে শুধুমাত্র দুগড়ে দুগড়ে কাঁদে। আর সেই কথা শুনে সঙ্গে সঙ্গে দুলালী ধাত্রী মাকে প্রাসাদে আনয়ন করি। দুলালী ধাত্রী মাকে জিজ্ঞাসা করি, দুলালী ধাত্রী মা আমার লক্ষিন্দরকে নিয়ে বক্ষ মাঝে পথ মাঝে কিসের জন্য কান্না করো? দুলালী ধাত্রী মা বলতে নারাজ, ক্রোধে দুলালী ধাত্রী মাকে ব্যত্রঘাত করি। আর সেই দুলালী ধাত্রী মা ব্যত্রঘাত সহ্য না করতে পেরে বলেছিল কাঁদতে কাঁদতে, বাবা যান, 12 বছরের মধ্যে যদি তোমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ দাও, তোমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ বাসরে শিবে পদ্মার কাল সাপে। এবার বলুন তো মন্ত্রী মহাশয়, সেই দুলালী ধাত্রী মা এখনো চণ্ডী মন্দিরের পাশে শিলায় স্তব্ধ হয়ে আছে। সব কিছু জেনে শুনে আমি আমার সন্তানের বিবাহ কি করে দিই? এটা কোনো মতেই সম্ভব নয়। লক্ষিন্দরকে বিয়ে দেওয়া কোনো মতেই সম্ভব নয়, তাই তো লক্ষিন্দরের বিয়ের মত ভোলাতে হবে। কিন্তু মত ভোলানোর জন্য একমাত্র আপনি, আমার পিতার আমল থেকে আপনি মন্ত্রিত্ব করে এসেছেন। এমন একটা যুক্তি বার করুন যেন সেই যুক্তিতেই আমার লক্ষিন্দর বিয়ের মত ভুলে যায়। খেলনা? হ্যাঁ চাও খেলনা, কেননা লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, বয়সে নবীন। আমরা যদি লক্ষিন্দরের হাতে একটি খেলনা তুলে দিতে পারি, না জানি এই খেলনা নিয়ে খেলাধুলা করতে করতে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। কি সে খেলনা? পায়রা, স্বর্ণগিরিবাজ পায়রা, যে পায়রা কথা বলতে পারে। তাই তো আমার মনে বলছে, ওই পায়রা নিয়ে যখন আমাদের নবলক্ষ বাগানে খেলাধুলা করবে, আরে মনের কথা বলতে বলতে সে বিয়ের কথা ভুলে যাবে, আর এদিকে লক্ষিন্দরের আমাদের 12 বছর পেরিয়ে যাবে।
উড়িষ্যায় উড়িষ্যা। উড়িষ্যার কটক শহরে আমি দেখেছিলাম স্বর্ণগিরিবাজ পায়রা। তাই তো আমার মনে বলতে সেই শহরে গেলেই পাওয়া যাবে সেই স্বর্ণগিরিবাজ পায়রা। তবে তাই যদি হয় আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনাকে 4 বেড়ার পালকি সাজিয়ে দেব, আর সেই 4 বেড়ার পালকিতে চেপে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর। লক্ষিন্দরের জন্য নিয়ে আসবেন স্বর্ণ